বাঘবন্দি খেলা ছবির সঙ্গীত পরিচালক ছিলেন শিল্পী দীপঙ্কর চট্টোপাধ্যায়। পীযূষ বসু পরিচালিত ছবিটি 1975 সালে মুক্তি লাভ করে। ব্যবসায়িক সাফল্যের মুখ দেখেছিল ছবিটি প্রযোজনা করেন অসীমা ভট্টাচার্য। হেমন্ত মুখোপাধ্যায়ের সহৃদয়তার জন্যেই এই ছবিতে সুরারোপ করার সুযোগ পেয়েছিলেন দীপঙ্কর চট্টোপাধ্যায়। মহানায়ক উত্তম কুমারও বলেছিলেন, দীপঙ্করকে একটা সুযোগ দিয়েই দেখা যাক না কেমন কাজ করে। তাছাড়া অসীমা ভট্টাচার্যর কাছেও দীপঙ্কর চট্টোপাধ্যায় কৃতজ্ঞ ছিলেন ফিল্মে এত বড় একটা ব্রেক দেওয়ার জন্যে। বাঘবন্দি খেলার গান লেখেন পুলক বন্দ্যোপাধ্যায়। আয় আয় আসমানি কবুতর গানটি ছিল উত্তম কুমারের লিপে, গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। টুকরো হাসির তোল পোহারা গেয়েছিলেন মান্না দে, অন্য এক অভিনেতার লিপে। দুটো গানই দারুণ জনপ্রিয় হয়েছিল, যা আজও কোনো শিল্পী মঞ্চে পরিবেশন করে দর্শক শ্রোতাদের মনে আনন্দের ফোয়ারা তোলেন। মাতাল অবস্থায় মহানায়ক গানটি গাইছেন। তার অসাধারণ অভিনয়ের গুণে গানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এই গান দুটো নিয়ে স্বয়ং মান্না দে একবার বলেছিলেন, এমন দুটো গান দীপঙ্কর হেমন্তবাবু আর আমাকে দিয়ে গাইয়েছে যে লড়াই লাগিয়ে দিয়েছে দুজনের মধ্যে। কিভাবে গায়ক হেমন্ত মুখোপাধ্যায়কে রিহার্সাল করিয়েছিলেন দীপঙ্কর চট্টোপাধ্যায়? হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়ে গানটা তুলিয়েছিলেন দীপঙ্করবাবু। উনি ওয়াকম্যানে পুরো গানটা তুলে দেন। হেমন্ত মুখার্জির মতো এক কিংবদন্তি গায়কের কাছে এই ধরনের গান তোলা কি এমন কঠিন ব্যাপার? রেকর্ডিংয়ের দিন একদম ঠিক সময়ে পৌঁছে গেলেন। রেকর্ডিং শুরু হলো। দীপঙ্কর চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করলেন হেমন্ত মুখার্জি, কি দীপু, ঠিক হচ্ছে তো? হেমন্ত মুখার্জির কথা শুনে দীপঙ্কর চট্টোপাধ্যায় তো লজ্জায় মরে যান। ওর মতো দেশবরেণ্য একজন সুরস্রষ্টার এতখানি বিনয়। হেমন্ত মুখার্জি খুব মজার মানুষ ছিলেন, দারুণ মজা করে কথা বলতে পারতেন। দীপঙ্করবাবুকে হাসি মুখে বললেন, দীপু একজন মাতাল অবস্থায় গানটা গাইছে, সেই গান আমি এখন কি করে গাই বলো তো? খানিকটা নেশাগ্রস্ত না হলে এরকম একটা গান আমার গলা দিয়ে বেরোবে কি করে? বাইরে গিয়ে একটু খেয়ে আসবো কি? এই কথা বলে একটু মুচকি হেসে আবার রেকর্ডিংয়ের জায়গায় চলে গেলেন হেমন্ত মুখার্জি। হেমন্ত মুখার্জির মাথায় কলপ দেওয়া নিয়ে একটা মজার ব্যাপার ঘটেছিল। মাঝে মাঝে হেমন্ত মুখার্জির চুলে কলপ লাগিয়ে দিতেন সনৎবাবু। গাড়ির শুধু ড্রাইভারই ছিলেন না সনৎবাবু, বলা যায় হেমন্ত মুখার্জি সব কিছু ছিলেন তিনি। কোথাও ফাংশানে গেলে তার সুবিধে অসুবিধে থেকে শুরু করে সব কিছু দেখাশোনা করতেন সনৎবাবু। সব ব্যাপারেই তার উপর নির্ভরশীল ছিলেন হেমন্তবাবু। একদিন দীপঙ্করবাবু হেমন্ত মুখার্জির সঙ্গে দেখা করতে গিয়েছেন বাড়িতে। দেখলেন হেমন্ত মুখার্জির চুলে খুব যত্ন করে কলপ লাগাচ্ছেন সনৎবাবু। দীপঙ্কর চট্টোপাধ্যায় বললেন, এ কী করছেন মেজদা? আপনার তো অ্যালার্জির ধাত আছে, কলপ দিলে অ্যালার্জি বেড়ে যেতে পারে। সঙ্গে সঙ্গে হেমন্ত মুখার্জি বলে ওঠেন, কলপ দিচ্ছি কি আর সাধে? স্টেজে যদি পাকা চুল নিয়ে গান গাইতে উঠি, আমার সামনে বসা যেসব সুন্দরী মহিলা এসেছেন আমাকে দেখতে, আমার গান শুনতে, তারা কি ভাববেন বলো তো? ভাববেন এই বুড়ো লোকটা এসেছে, এই পথ যদি না শেষ হয় কিংবা এক গোছা রজনীগন্ধা হাতে নিয়ে চললাম গাইতে। এরপর আমার ব্যাপারে দর্শক শ্রোতাদের ধারণাটা কি হবে বুঝতে পারছো? তাই বলি, পহেলে দর্শনধারী পিছে গুণ বিচারী। হেমন্ত মুখার্জির কথা শুনে দীপঙ্করবাবু একেবারে চুপ হয়ে গেলেন। হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে কোনো ছায়াছবিতে প্লেব্যাক করতে পারেননি, এই অভাববোধে আজও ভোগেন দীপঙ্কর চট্টোপাধ্যায়। বললেন, সাথী ছবিতে আমাকে গাওয়াবেন ভেবে একটা গানও মেজদা তৈরি করেছিলেন। তখন তো আর মোবাইলের ফোন ছিল না, ল্যান্ডলাইনেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরে দীপঙ্করবাবু জেনেছিলেন হেমন্ত মুখার্জি যাকে যোগাযোগ করতে বলেছিলেন তিনি বলেন, দীপঙ্করকে এখন কোথায় খুঁজবেন, ও তো পুরীতে বেড়াতে গিয়েছে। হেমন্ত মুখার্জিকে তখন অন্য আরেকজনকে দিয়ে গানটা গাইয়ে নিতে হয়। ধন্যবাদ।